ব্রাজিল আর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক কিন্তু এখন একটা দারুণ মোড় নিচ্ছে। আর এই পুরো ব্যাপারটার একেবারে কেন্দ্রে আছে আমাদের দেশের ছোট আর মাঝারি ব্যবসাগুলো। তো চলুন আজ আমরা দেখব এই বিশাল সুযোগটাকে কিভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, কয়েকটা সংখ্যা দিয়ে শুরু করা যাক, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হবে। প্রথমে এইটা দেখুন, 89%। ভাবতে পারছেন, ব্রাজিলের মোট বিদ্যুতের প্রায় 89%ই আসে নবায়নযোগ্য উৎস থেকে। মানে ক্লিন এনার্জির দুনিয়ায় G20 দেশগুলোর মধ্যে ব্রাজিল কিন্তু একটা পাওয়ার হাউস। আবার এই সংখ্যাটা দেখুন, $35.6 বিলিয়ন। এটা হলো ব্রাজিলের ফার্মাসিউটিক্যাল মার্কেটের সাইজ। বিশ্বের অন্যতম বড় একটা বাজার কিন্তু এটা। আর মজার ব্যাপার হলো, এই ধরনের বিশাল সম্ভাবনা ব্রাজিলের প্রায় প্রত্যেকটা সেক্টরেই আছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, তাই না? বাংলাদেশের ব্যবসাগুলো কিভাবে এত বড় একটা বাজারে ঢুকতে পারে, বিশেষ করে এখন যখন বাংলাদেশ স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসছে আর সারা বিশ্বে নিজেদের জায়গা করে নিতে চাইছে? এই সময়টাতে ব্রাজিল কিন্তু হতে পারে দারুণ এক স্ট্র্যাটেজিক পার্টনার। চলুন এই সম্ভাবনাগুলো একটু ভেঙে দেখা যায়। তো সবার আগে আমরা এমন দুটো খাত নিয়ে কথা বলবো যেখানে বাংলাদেশের যা শক্তি, ব্রাজিলের ঠিক সেটাই দরকার। মানে একদম পারফেক্ট ম্যাচ। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্রাজিলের পোশাক বাজারের গ্রোথটা একবার দেখুন। এই দশক শেষ হতে হতেই বাজারটা প্রায় 70% বেড়ে যাবে। এর কারণটা খুব সোজা, ব্রাজিলে মিডল ক্লাস বড় হচ্ছে, তাদের কেনার ক্ষমতাও বাড়ছে। আর এখানেই কিন্তু আসল সুযোগটা। দেখুন, বাংলাদেশের শক্তি কি? কম খরচে বিশ্বমানের পোশাক তৈরি করা। আর ব্রাজিলের মানুষ ঠিক কি চায়? সাশ্রয়ী দামে ভালো আর টেকসই ফ্যাশন। তো এই চাহিদাটা আমাদের পোশাক শিল্প খুব সহজেই মেটাতে পারে। আর ওদের যে আমদানি শুল্কের একটা ব্যাপার আছে, সেটা এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওখানেই প্রোডাকশন শুরু করা। এটা একটা গেম চেঞ্জার হতে পারে। আচ্ছা, পোশাকের পর এবার আসি ওষুধের কথায়। জেনেরিক ওষুধের বাজারটা দেখুন, সামনে প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। কেন? কারণ ব্রাজিলের পাবলিক হেলথ কেয়ার সিস্টেমটা সবার জন্য। ফলে এখানে সাশ্রয়ী ওষুধের একটা বিশাল আর নিশ্চিত বাজার আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো, যারা কম খরচে অনেক ভালো মানের জেনেরিক ওষুধ বানায়, তারা ব্রাজিলের এই পাবলিক হেলথ সিস্টেমের চাহিদা মেটানোর জন্য একদম পারফেক্ট। এটা কিন্তু একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। ওকে, টেক্সটাইল আর ফার্মার পর এবার চলুন ব্রাজিলের অর্থনীতির একেবারে মূলে চলে যাই, মানে কৃষি আর জ্বালানি খাত। ব্রাজিলের কৃষি ব্যবসা যে কত বড় সেটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন? এই বিশাল ইকোসিস্টেমের প্রায় 94% কোম্পানি হল এসএমই, মানে ছোট আর মাঝারি ব্যবসা। আর এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ সুবিধা, কারণ এটা তাদের খুব পরিচিত একটা পরিবেশ। এখানে সুযোগটা হল ব্রাজিলের বিপুল পরিমাণ কাঁচামাল, যেমন সয়া, ভুট্টা, ফল, এগুলোর সাথে বাংলাদেশের ফুড প্রসেসিং আর প্যাকেজিংয়ের দক্ষতাকে মিলিয়ে দেয়া। এতে করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হবে, যা ওদের নিজেদের বাজারেও চলবে, আবার বাইরের রপ্তানিও করা যাবে। জ্বালানি খাতে ব্রাজিল তো আগে থেকেই লিডার, আমরা শুরুতে দেখেছি। কিন্তু এখন উইন্ড আর সোলারের মতো নতুন রিনিউয়েবল এনার্জির বাজারটা কিন্তু রীতিমতো বিস্ফোরণের অপেক্ষায় আছে। আর শুধু ব্রাজিল না, পুরো ল্যাটিন আমেরিকাতে এসএমইগুলোর জন্য এখানে প্রায় $349 বিলিয়ন একটা সুযোগ তৈরি হচ্ছে। আর ঠিক এই জায়গাটায় বাংলাদেশের অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমাদের দেশে যে 50 লাখের বেশি সোলার হোম সিস্টেম বসানো হয়েছে, সেই সাফল্য কিন্তু একটা পরীক্ষিত মডেল। এই মডেলটা ব্রাজিলের অ্যামাজনের মতো বিশাল আর প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সরাসরি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার এমন একটা সেক্টরের কথা বলি যেখানে অ্যাসেট বা ভারী বিনিয়োগ কম, কিন্তু সুযোগ অনেক বেশি। হ্যাঁ, আমি ব্রাজিলের ডিজিটাল অর্থনীতির কথা বলছি। এই সংখ্যাগুলো দেখুন, এগুলোই সব বলে দিচ্ছে ব্রাজিল শুধু ল্যাটিন আমেরিকার 1 নম্বর আইটি মার্কেট না, এটা গ্লোবালিও একটা পাওয়ার হাউস। আর এর গ্রোথ রেটটা দেখুন, সারা বিশ্বের অ্যাভারেজের চেয়ে অনেক বেশি। ব্যাপারটা খুব সোজা, ব্রাজিলে ভালো ডেভেলপারদের বেতন অনেক বেশি, আবার ট্যালেন্টেরও অভাব আছে। অন্যদিকে আমাদের দেশে আছে প্রচুর দক্ষ আর সাশ্রয়ী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমাদের আইটি ফার্মগুলো খুব সহজেই ব্রাজিলের কোম্পানিগুলোকে হাই কোয়ালিটি, কস্ট এফেক্টিভ সলিউশন দিতে পারে,
বিশেষ করে ফিনটেকের মতো সেক্টরে, যেটা ওখানে এখন সুপার হট। তো এটা পরিষ্কার যে সুযোগ প্রচুর, কিন্তু প্রশ্ন হলো ব্রাজিলের মতো একটা বড় আর কিছুটা জটিল বাজারে ঢোকার কৌশলটা কি হবে? চলুন সেই প্লেবুকটা দেখে নেওয়া যাক। মূল চ্যালেঞ্জগুলো হলো ওদের হাই ট্যারিফ বা শুল্ক, আমলাতন্ত্র আর মার্কেটের কম্পিটিশন। এই টেবিলে যদি খেয়াল করেন, প্রত্যেকটা চ্যালেঞ্জের সমাধানের পথ কিন্তু একটাই দিকেই যাচ্ছে, আর সেটা হলো লোকাল পার্টনারশিপ বা স্থানীয়ভাবে কাজ করা। আর এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। শুধু দূর থেকে জিনিসপত্র রপ্তানি করতে গেলে অনেক বাধার মুখে পড়তে হবে। ব্রাজিলে যদি সফল হতে চান, তাহলে আপনাকে ব্রাজিলেই থাকতে হবে, ওখানকার অংশ হতে হবে। তাহলে পুরো ব্যাপারটা 3টা সহজ ধাপে ভেঙে ফেলা যায়। 1. লোকাল পার্টনার খুঁজে বের করুন। এরা আপনাকে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আইন-কানুন সব কিছুতে সাহায্য করবে। 2. ওখানকার আমলাতন্ত্র বা বিউরোক্রেসি সামলানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিন। প্রয়োজনে এক্সপার্টদের সাহায্য নিন। আর 3. শুধু কম দাম দিয়ে নয়, বরং টেকনোলজি বা কোয়ালিটির মতো বিশেষ কিছু দিয়ে মার্কেটে নিজের আলাদা জায়গা তৈরি করুন। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যবসার কথা বললাম। এবার চলুন একটু বড় পরিসরে দেখি। এই যে পার্টনারশিপটা গড়ে উঠছে, এর আসল তাৎপর্যটা কি? দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা ট্রেড ডিলের ব্যাপার না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা হলো গ্লোবাল সাউথের দুটো উদীয়মান অর্থনীতির মধ্যে একটা নতুন অর্থনৈতিক সেতু তৈরি করার মতো। একদিকে বাংলাদেশের উদ্যোক্তা আর এনার্জি, আর অন্যদিকে ব্রাজিলের বিশাল বাজার। এই দুটো যখন এক হবে, তখন দারুণ কিছু হবে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, বাংলাদেশ আর ব্রাজিলের এই যে সম্পর্কটা গভীর হচ্ছে, এটা কি ভবিষ্যতে বিশ্বের অন্য দেশগুলোর জন্য একটা নতুন মডেল হতে পারে? এই আলোচনা থেকে যেটা বোঝা গেল, তা হলো এখানে শুধু সুযোগই নেই, সেই সুযোগকে কাজে লাগানোর একটা পরিষ্কার রোডম্যাপও আছে।